সকলকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ তারেক রহমান। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স সম্পন্ন করেছিলাম। আমার ডিপার্টমেন্ট ছিল জাপানিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার এবং আমি এই ডিপার্টমেন্টের প্রথম ব্যাচের স্টুডেন্ট ছিলাম এবং বর্তমানে আমি জাপানের একটা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স অধ্যয়নরত আছি। আমি 2021 সালে মিক্সড স্কলারশিপ পেয়েছিলাম এবং মিক্সড স্কলারশিপের মাধ্যমে জাপানে এসেছি। যেহেতু আমি জাপানিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার ডিপার্টমেন্টে পড়তাম, তো সেহেতু আমাদের ডিপার্টমেন্ট থেকে মিক্সডের জন্য রেকমেন্ডেশন করতো। অর্থাৎ যেহেতু মিক্সড স্কলারশিপ দুই ধরনের আছে, একটা এমবেসি রেকমেন্ডেশন আর একটা সরাসরি ইউনিভার্সিটি রেকমেন্ডেশন। তো আমার ক্ষেত্রে আমি ছিলাম এমবেসি রেকমেন্ডেশন। প্রথমে আমাদেরকে এমবেসিতে পরীক্ষা দিতে হয়েছিল। এমবেসির পরীক্ষাতে পাশ করার পর ইন্টারভিউ ছিল। ইন্টারভিউয়ে যখন আমরা সিলেক্ট হয়েছিলাম, তারপর আমাদের মিক্সডের জন্য ইউনিভার্সিটিতে আবেদনের প্রক্রিয়াটা শুরু হয়েছিল এবং আমাদেরকে প্রথমে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার পর আমাদেরকে জাপানের বিভিন্ন ইউনিভার্সিটিতে, পছন্দের ইউনিভার্সিটিতে বা আমার সাথে সম্পৃক্ত আছে, আমার ব্যাকগ্রাউন্ডের সাথে সম্পৃক্ত আছে এরকম কোনো ইউনিভার্সিটিতে আবেদন করে প্রফেসর ম্যানেজ করতে হয়েছিল। এবং প্রফেসর ম্যানেজ করার পর সকল ডকুমেন্ট আমাদেরকে পুনরায় এমবেসিতে জমা দিতে হয়েছিল এবং এভাবেই মূলত আমাদের সকল কার্যক্রমগুলো সম্পন্ন হয়েছিল। মিক্সড স্কলারশিপের জন্য প্রস্তুতি নিতে হলে প্রথমত, যেহেতু আমি ছিলাম জাপানিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার ডিপার্টমেন্টে, তো আমাদের দিক থেকে বা আমাদের ক্ষেত্রে সর্বপ্রথম যেটা গুরুত্বপূর্ণ সেইটা হলো জাপানি ভাষার দক্ষতা। আপনি জাপানের যে কোনো বিশ্ববিদ্যালয়ে যদি এই ব্যাকগ্রাউন্ড থেকে, জাপানি ভাষা ব্যাকগ্রাউন্ড থেকে আবেদন করতে চান, যে কোনো বিশ্ববিদ্যালয়ের প্রফেসর প্রথমত আপনাকে রিকোয়ারমেন্ট দিবে জেএলপিটি ন্যূনতম N2 অথবা N1, কিছু কিছু ক্ষেত্রে N3তেও অ্যাকসেপ্ট করে। তো মানে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস জেএলপিটি। এবং অন্যান্য ব্যাকগ্রাউন্ডের যারা আছে তাদের ক্ষেত্রে আইএলটিএসটাও অনেকটা গুরুত্বপূর্ণ। তবে সবথেকে গুরুত্বপূর্ণ হইল নিজের রিসার্চ ফিল্ডটা, অর্থাৎ আমি কোন বিষয়ের উপর রিসার্চ করব। কারণ জাপানের পড়াশোনা ম্যাক্সিমাম ক্ষেত্রে রিসার্চ বেসড, তো সেক্ষেত্রে রিসার্চের জিনিসটাই সবথেকে গুরুত্বপূর্ণ। তো আমিও ঠিকই আমার ক্ষেত্রে জাপানি ভাষা পাশাপাশি আমি কোন ফিল্ডে রিসার্চ করব, এই দুইটা জিনিস খুবই গুরুত্বের সাথে মানে খুবই ভালোভাবে অধ্যয়ন করেছিলাম। মিক্সড স্কলারশিপের অ্যাপ্লাই করব এই বিষয়ের প্রতি প্রথমেই মোটিভেশন পেয়েছিলাম আমাদের ডিপার্টমেন্টের, বিশেষ করে আমাদের ব্যাচ কোঅর্ডিনেটর প্রফেসর ডক্টর মোহাম্মদ আনসারুল আলম স্যারের কাছ থেকে। কারণ স্যার তিনি যখন জাপানে এসেছিলেন, তিনিও মিক্সড স্কলারশিপের মাধ্যমে এসেছিলেন এবং আমরা যখন 2017 সালে শুরুতে এই ক্লাসে অংশগ্রহণ শুরু করি, স্যার আমাদেরকে মোটিভেট করার জন্য প্রায়ই মিক্সড স্কলারশিপের কথা বলতো। তো যেহেতু নিজের ব্যক্তিগত দিক থেকেও টাকা খরচ করে পড়ার ওই জিনিসটাও ছিল না, ওই শক্তিটাও ছিল না, তো তারপরেও আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হইল মিক্সড স্কলারশিপ হইল সারা বিশ্বের মধ্যে টপ ক্যাটাগরির একটা স্কলারশিপ। তো এই স্কলারশিপে যদি আমি জাপানে যেতে পারি, তাহলে আমি আমার নিজের দক্ষতা, নিজের পারিপার্শ্বিক সব কিছুই খুব ভালোভাবে গড়তে পারবো এবং জাপানিজ ল্যাঙ্গুয়েজ, বাংলাদেশ জাপান সম্পর্কের এই জায়গাটাতে ভালো একটা অবদান রাখতে পারবো। এই জিনিসগুলো আমার ভিতরে খুব নাড়া দিয়েছিল, যার কারণে আর মোটিভেশনটাও অনেকটা বৃদ্ধি পেয়েছিল। এভাবেই মূলত আমি আমার এই মিক্সড স্কলারশিপের প্রতি মোটিভেশনটা পেয়েছিলাম। আসলে জাপানে তো অনেক ইউনিভার্সিটি আছে, কিন্তু আমি কেন আইচি ইউনিভার্সিটি অফ এডুকেশন এই বিশ্ববিদ্যালয়টাকে বেছে নিয়েছিলাম? প্রথমত 2018 সালে আমাদের বিভাগে, অর্থাৎ আমাদের ডিপার্টমেন্টে হিরোশিমা ডে পালন করা হয়েছিল এবং সেখানে আমি নতুন একজন জাপানিজ এর সাথে পরিচিত হয়েছিলাম এবং তার সাথে এখন পর্যন্ত আমার সবথেকে গভীর সম্পর্ক। এবং
তাকে আমি নিজের ভাইয়ের মতোই শ্রদ্ধা করি সব সময়। তো সেই ভাইয়ের কাছ থেকে আমি মূলত জাপানের আইচি এর কথা জানতে পেরেছিলাম, এবং এখানকার পরিবেশ, এখানকার সব কিছু অনেক ভালো। এই বিষয়গুলো আমি জানতে পেরে আমি যখন নেক্সট স্কলারশিপে অ্যাপ্লিকেশন করি, তখন আমি বিভিন্ন ইউনিভার্সিটি খুঁজতে শুরু করি, এবং সে ভাইয়ের পরামর্শে এবং আমার নিজের ব্যক্তিগত আগ্রহের দিক থেকে আমি যখন অনলাইনে সার্চ করি, এই ইউনিভার্সিটির নামটা আসলে, কারণ আমার ভিতরে একটা ওই নামটা সেভ ছিল, নামটা আমার একদম মুখস্থ ছিল, আইচি। এই আইচির নামটা দেখার সাথে সাথে আমি ওই বিশ্ববিদ্যালয়টা একটু ভালোভাবে খোঁজ খবর নেই অনলাইনেই। তো নিয়ে আমি যখন দেখতে পারি এটা এডুকেশন নির্ভর বিশ্ববিদ্যালয়, এবং এখানকার সব কিছুই আমার জাপানিজ ল্যাঙ্গুয়েজ এবং কালচারের, আমার জাপানিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারের ব্যাকগ্রাউন্ডের সাথে মিল আছে, এবং এই জায়গাটা আমার জন্য পারফেক্ট। তো এজন্যই মূলত আমি এই বিশ্ববিদ্যালয়টা বেছে নিয়েছিলাম। আমি যেহেতু জাপানিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার ডিপার্টমেন্টে 2017 সালে ভর্তি হয়েছিলাম, প্রথম 3 মাস আমি কিছুই পারতাম না বা আমার মনও লাগতো না, কারণ সবারই ইচ্ছা থাকে ভালো একটা ডিপার্টমেন্টে পড়াশোনা করার। তো আমারও ইচ্ছা ছিল অর্থনীতি ডিপার্টমেন্টে অনার্স পড়াশোনা করার, কিন্তু যেহেতু এটা সম্ভব হয়নি, আমি অ্যাট লাস্ট জাপানিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার ডিপার্টমেন্টে ভর্তি হই। তো ওই জায়গা থেকেই প্রথম 3 মাস আমার ভিতরে কোনো মোটিভেশন ছিল না, এবং আমি কিছুই পারতাম না, শুধু ক্লাসে যাইতাম আসতাম। তো একটা পর্যায়ে আমি দেখলাম, আমি যদি ভবিষ্যতে ভালো কিছু করতে চাই, তাহলে আমার নিশ্চয়ই ভালো একটা রেজাল্ট প্রয়োজন। পাশাপাশি আমাদের ডিপার্টমেন্টে যে 4 জন শিক্ষক আছেন, তাদের জাপানের অভিজ্ঞতা, পাশাপাশি জাপানি ভাষা পড়তে পড়তে জাপানের জাপানের দৃশ্য, জাপানের এডুকেশন সিস্টেম সব কিছু আমি ইউটিউবে ঘাটাঘাটি শুরু করলাম, এবং দেখলাম এখানে আমি যদি জাপানিজ ভাষাটা খুব ভালোভাবে পড়াশোনা করি, তাহলে আমার ভবিষ্যতে ভালো কিছু অপেক্ষা করতেছে। এবং জাপান এবং বাংলাদেশের সম্পর্কটা কিন্তু সেই 1970 দশক থেকে শুরু করে বর্তমান পর্যন্ত এখনও খুবই স্ট্রং। ওই জিনিসটা আমার ভিতরে নাড়া দেয়। তো এই সামগ্রিক বিষয় থেকেই মূলত আমি আমার জাপানিজ ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে পড়ার মোটিভেশনটা পেয়েছিলাম। আমি জাপানি ভাষা শেখার ক্ষেত্রে অনেক স্ট্রাগল করেছি। শুধু জাপানি ভাষা না, বিশ্বের যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে অনেক স্ট্রাগল করতে হয়। তো ভাষাটা আমি সহজে কিভাবে আয়ত্ত করব, কিভাবে সহজে শিখব, এর অনেক গাইডলাইন আছে। আমি যদি এক ঢালাই বই পড়ে কখনো ভাষা রপ্ত করা যায় না। মুখস্থ করা যায়, কিন্তু রপ্ত করা যায় না, আত্মস্থ করা যায় না। আমাদের কোনো একটা ভাষা আমরা যখন শেখা শুরু করি, তখন আমাদের আমাদের আসল লক্ষ্য হইল ভাষাটাকে আত্মস্থ করা, যাতে করে যোগাযোগ করার ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। তো এই জাপানি ভাষা শেখার ক্ষেত্রে আমি প্রথমত ফলো করতাম, আমার ক্লাসের কাজগুলো আমি পারফেক্টলি কমপ্লিট করতাম। তারপর আমাদের যে টেক্সট বুকগুলো ছিল, এই বইগুলো সুন্দর করে পড়তাম। এখন এই বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, আমি যে জিনিসটা পড়তেছি ওইটা আমি লিসেনিং করতাম, ইউটিউব থেকে দেখতাম, দেখে তারপর ওটা শুনতাম, বারবার শুনতাম। শুধু শুনলেই হবে না, শোনার পরে যদি আমি ইউটিউবে দেখি, আমি 30 সেকেন্ড শুনলে ওইটাকে পজ দিয়ে থামিয়ে রেখে ওই জিনিসটা আমি আবার স্পিকিং করতাম। তাতে হয়তো কি আমার লিসেনিং প্র্যাকটিস হইতো, আমার স্পিকিং প্র্যাকটিসটাও হয়ে যেত। পাশাপাশি জাপানের বিভিন্ন নিউজ পেপার আছে, অনলাইন ভিত্তিক নিউজ পেপার। আমি সেই নিউজ পেপারে ঢুকে যেহেতু এখানে অনেক কাঞ্জি থাকতো, শুরুতে আমি সব কাঞ্জি পারতাম না, সেইটা ঠিক আছে, কিন্তু আমি ওই লেখাগুলো কপি করতাম। কপি করে আমাদের যে গুগল ট্রান্সলেটর আছে, গুগল ট্রান্সলেটরে রাখলে নিচেই রুমাজি লেখা থাকে, পাশাপাশি ওইখান থেকে আমরা ওইটার অডিও শুনতে পারি। এভাবে আমি প্র্যাকটিস করতাম। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল, আমি অনেক জাপানিজদের সাথে কথা বলার চেষ্টা করতাম।
যেখানে আমি জাপানি, ঢাকা শহরের যেখানে আমি জাপানিজ পেতাম সেখানে আমি চেষ্টা করতাম তাদের সাথে কথা বলার জন্য। তো এর ফলে হয়তো কি আমি তাদের সাথে কথা বলার একটা সুযোগ তৈরি করতে পেরেছিলাম এবং তাদের সাথে অনেক কথা বলার সুযোগটাও পেতাম। তো এই ওভারঅল আমি যদি বলি, জাপানি ভাষা শেখার ক্ষেত্রে আমাদেরকে প্রথমত টেক্সট বুক পড়তে হবে, দ্বিতীয়ত সেইগুলো বারবার শুনতে হবে, তৃতীয়ত নিজের সাথে নিজে কনভারসেশন করতে হবে, অথবা বন্ধুর সাথে অথবা কোনো জাপানির সাথে যদি আমি কথা বলতে পারি সেটা আরও ভালো। এই জিনিসগুলো যদি আপনি বারবার প্র্যাকটিস করেন তাহলে আপনার ভাষা শেখাটা খুবই সুন্দরভাবে শিখতে পারবেন। আরেকটা জিনিস যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, মানে বিগিনার লেভেলের জন্য, সেটা হলো বারবার লিখতে হবে। আপনি একটা জিনিস না লিখলে সেটা আপনার মাথার মধ্যে সেভ হবে না, আপনার অন্তরে সেভ হবে না। এভাবেই মূলত আমি আমার জাপানি ভাষাটা শিখেছিলাম। আমি বর্তমানে জাপানের আইচি ইউনিভার্সিটি অফ এডুকেশনে জাপানিজ ল্যাঙ্গুয়েজ এডুকেশনের উপর যেহেতু পড়াশোনা করতেছি, তো আমার রিসার্চ বা আমি যেটার উপর রিসার্চ করতেছি সেটা হলো, আপনারা সবাই কম বেশি কেইগো এই শব্দটার সাথে পরিচিত। কেইগো হইল কাউকে সম্মান প্রদর্শন করে কথা বলা। তো আমি যখন ছাত্র অবস্থায় ছিলাম এটা অনেক কঠিন লাগতো আমাদের কাছে। ইভেন এটা শুধুমাত্র আমার কাছেই কঠিন লাগতো না, বাংলাদেশের বিশেষ করে আমার প্রত্যেকটা সহপাঠী এটাতে অনেক সমস্যা ফেস করতো। তো সেই জায়গা থেকে আমার ভিতরে একটা প্রত্যয় তৈরি হয় যে আমি ভবিষ্যতে এই কেইগো নিয়ে রিসার্চ করব। তো বর্তমানে আমার রিসার্চ টপিক হইল বাংলাদেশি শিক্ষার্থীরা যাতে সহজে কেইগোটা পড়াশুনো করতে পারে, কেইগোটা মনে রাখতে পারে, সেই লক্ষ্যে একটা সহজ এবং সুন্দর টিচিং মেথড বের করা। প্রথমত আমি যখন নেক্সটের জন্য অ্যাপ্লিকেশন করব তখনই বুঝতে পারি যে আমাদের একটা রিসার্চ প্রপোজাল লাগবে। তো সেই জায়গা থেকে আমি খুঁজতে লাগি যে যেহেতু আমি কেইগো নিয়ে রিসার্চ করব, আমার টপিকটা কেমন হতে হবে। কারণ মিক্সড স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে বা যে কোনো দেশেই স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে রিসার্চ টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ রিসার্চ টপিকটাই আপনার ব্যাকগ্রাউন্ডটা বলে দিবে। ওই জায়গা থেকে আমি প্রথমত আমার প্রফেসর ডক্টর মোহাম্মদ আনসারুল আলম স্যারের কাছ থেকে সাজেশন নেই। তো তিনি আমাকে সাজেশন দেন যে তুমি বিভিন্ন রিসার্চ আর্টিকেল খুঁজলে ওইখান থেকে ভালো একটা আইডিয়া পাবে। তো আমি তখন নিজ থেকে বা স্যারের সাহায্যে বিভিন্ন রিসার্চ আর্টিকেল খুঁজতে শুরু করি। তো এভাবে আমি বিভিন্ন রিসার্চ আর্টিকেলের টাইটেল দেখে আমার নিজের চেষ্টা এবং স্যারের সাহায্যে এই টাইটেলটা আমি সিলেক্ট করি। যেহেতু আমি জাপানে মাস্টার্স অধ্যয়নরত আছি এবং মিক্সড স্কলারশিপ হইল প্রত্যেকটা দেশের স্টুডেন্টদের জন্য একটা স্বপ্নের নাম। মিক্সড স্কলারশিপে যারা মাস্টার্সে জাপানে আসে তারা পিএইচডিটাও কমপ্লিট করতে পারে। আর মিক্সড স্কলারশিপ একজনের জীবনে একবারই আসে। আমি এখন মাস্টার্সে আসি, মাস্টার্স শেষ করার পর যদি পিএইচডিটা না করি তাহলে পরবর্তীতে আমি পিএইচডি করতে চাইলে আমার নিজের খরচে করতে হবে। তো এই সুযোগটা আমি হাতছাড়া করতে চাই না। আমি এই মিক্সড স্কলারশিপের মাধ্যমেই জাপানে আমার পিএইচডিটা শেষ করতে চাই। পড়াশোনা শেষ করার পর যেহেতু আমি অনেক কষ্টে, অনেক ত্যাগ, অনেক তিতিক্ষার মাধ্যমে জাপানিজ ল্যাঙ্গুয়েজটা পড়াশোনা করতেছি, তো আমার মূলত প্রথম ইচ্ছা আমার ডিপার্টমেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় জাপানিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার এই ডিপার্টমেন্টের শিক্ষকতা করার। আসলে জাপান এমন একটা দেশ, আমি যে কাজটাই করি সেই কাজটার মধ্যেই একটা আনন্দ খুঁজে পাই। কারণ জাপান বিশ্বের মধ্যে, মানে আমার ধারণা থেকে বলতে গেলে জাপান বিশ্বের মধ্যে সবথেকে নিরাপদ দেশ। আমি রাস্তা দিয়ে হেঁটে গেলে মানে আমি আমার জীবনের নিশ্চয়তা নিয়ে হাঁটতেছি, এটা আমার জন্য খুবই একটা আনন্দের বিষয়। আমি কোনো কিছুতে বিপদে পড়েছি বা কিভাবে বাসে উঠবো এটা আমি বুঝতেছি না, কোনো এক
জাপানি ভদ্রলোক বা ভদ্রমহিলাকে জিজ্ঞাসা করলে তিনি তার কাজ রেখে আমাকে আগে সাহায্য করার জন্য লাগবে, মানে আমাকে আগে সাহায্য করবে, আমাকে সাহায্য করার জন্য ব্যস্ত হয়ে যাবে। এই জিনিসটা আমার খুবই ভালো লাগে। আর সব থেকে মজার বিষয়, আমি যেহেতু মুসলিম, আমাদের এখানে খাবারের একটা রেস্ট্রিকশন আছে, হালাল হারাম বিষয়টা আছে। পাশাপাশি মসজিদের, আমাদের যে নামাজ পড়ার জন্য মসজিদের বিষয়টাও আছে। আমার বিশ্ববিদ্যালয় থেকে এরা সবসময় আমাকে এই দুইটা বিষয়ে প্রচুর সাহায্য করে, যেটা আমার খুব ভালো লাগে, বা আমি মন থেকে ফিল করি যেন আমি আমার পরিবারের সাথে আছি। জাপান যেহেতু সম্পূর্ণ আমার মাতৃভূমি থেকে সম্পূর্ণ আলাদা একটা দেশ, সেক্ষেত্রে আমার জাপানে থাকতে অনেক, মানে শুরুর দিকে বেশ সমস্যা হয়েছিল। যেমন প্রথমত আমাদের খাদ্যের দিকটা, আমি কিন্তু ব্যক্তিগতভাবে রান্না পারি না, বা আমি কখনো রান্না করিও নাই, রান্না শিখেও আসি নাই। এই জিনিসটাতে আমার একটু কষ্ট হতো। পাশাপাশি যেহেতু আমরা, মানে আমি যেহেতু মুসলিম, আমাদের খাবারের দিকে একটু হালাল হারামের বিষয় আছে। তো জাপানের ম্যাক্সিমাম খাবারের মধ্যে দেখা যায় প্রাণীজ তেল দেওয়া থাকে। এখন প্রাণীজ তেলের বিষয়টা একটু ভিন্ন। কারণটা কি, আমরা মুসলিমরা পশু, বিভিন্ন গরু, ছাগল, এই জিনিসগুলো জবাই করি আমাদের ইসলাম ধর্মের রীতি অনুসারে। কিন্তু জাপানে দেখা যায় এখানে তো ওরা এদের রীতি অনুসারে জবাই করে, তো সেক্ষেত্রে দেখা যায় প্রাণীজ তেলগুলো আমাদের ক্ষেত্রে হারাম। তো খাবারের ক্ষেত্রে আমি যখন খাবার কিনতাম, তখন প্রথমত আমি এই বিষয়গুলো জানতাম না। পরবর্তীতে যখন জানতে পারি, তখন আমাকে ওই খাবারের কী কী এলিমেন্ট আছে সব কিছু দেখতে হতো, দেখে দেখে কিনতে হতো। দ্বিতীয়ত, আমি যখন সুপার শপে যাইতাম, জাপানের সুপার শপগুলো অনেক জিনিস থাকে, এবং কোন জিনিসটা যে কোথায় আছে এটা আমাকে খুঁজে বের করতে অনেক কষ্ট হইতো। তারপর জাপানে বাস, ট্রেন, জাপানে বাস মূলত, যেহেতু জাপান মূলত প্রাইভেট কার নির্ভর একটা দেশ এবং ট্রেন নির্ভর দেশ, জাপানের প্রত্যেকটা ফ্যামিলিতেই কমপক্ষে একটা করে গাড়ি আছে। এই দিক থেকে জাপানে বাসের সংখ্যাটা খুবই কম। আমাদের ঢাকা শহরে দেখা যায় আমি যদি শাহবাগে দাঁড়াই, প্রতি সেকেন্ডে কম করে হলেও 5টা বাস আমি পাবো, কিন্তু জাপানে এটা না। আমি যেখানে থাকি এখানে প্রতি ঘন্টায় 2টা করে বাস থাকে। সুতরাং আমি একটা বাস যদি 1 মিনিট লেট করি, ওই বাসটা আর পাবো না। 1 মিনিট দেরি করার জন্য আমাকে আধা ঘন্টা দেরি করতে হইতো, অপেক্ষা করতে হইতো। তো এই বাসের ক্ষেত্রেও আমার বেশ সমস্যা হতো। আর যেহেতু আমি বাংলাদেশ থেকে জাপানি ভাষা পড়ে এসেছি, ওইটা ছিল আমাদের সম্পূর্ণ বাংলা পরিবেশ। আমি নতুন একটা দেশে আসছি, জাপানে আসছি জাপানি ভাষা পড়াশোনা করার জন্য। এই পরিবেশটা সম্পূর্ণ জাপানিজ পরিবেশ, জাপানিজ ল্যাঙ্গুয়েজ পরিবেশ। সেক্ষেত্রে প্রথমে আমি যখন ক্লাসে যাইতাম, প্রায় 2 মাস ক্লাস করার পর আমার মাথা একদম, কি বলবো, খুব যন্ত্রণা করতো। কারণ এই প্রেশারটা আগে কখনো নেই নাই, বা এই পরিবেশে আগে কখনো ক্লাস করি নাই। তো এই জিনিসটা আমি অনেকটা শুরুর দিকে সমস্যা ফিল করছি, কিন্তু এখন বেশ আনন্দই লাগে। আমরা যখন N5 লেভেল শিখে জাপানে আসি, অনেকেই জব পায় না। এটার প্রধান কারণ কি? আসলে মানে আমি যদি আমার দিক থেকে বলি, কোনো একটা সার্টিফিকেটই আপনার আসল স্কিলটা বলে দিবে না। আপনার আসল স্কিলটা বলে দিবে আপনি প্র্যাকটিক্যালি আপনার মনের ভাবটা প্রকাশ করতে পারতেছেন কিনা, প্র্যাকটিক্যালি কমিউনিকেশন করতে পারতেছেন কিনা। তো এই জায়গা থেকে আমাদের বাংলাদেশি স্টুডেন্টরা যখন পার্ট টাইম জবের জন্য ইন্টারভিউ দিতে যায়, তখন তারা তাদের মনের ভাবটা প্রকাশ করতে পারে না, যার ফলে তারা সহজে পার্ট টাইম জবটা পায় না। কিন্তু আপনি যদি ভাষাটা খুব ভালোভাবে শিখেন, তাহলে জাপানে কিন্তু পার্ট টাইম জবের অভাব নাই। আমার বিশ্ববিদ্যালয়ের চারিপাশে যদি আমি ঘুরি, কম করে হলেও 100টা পার্ট টাইম জবের পোস্টার আমি পাবো। এবং আমার ভাষার দক্ষতা যদি ভালো থাকে, যে কোনো একটা জায়গাতে আমি জব পাবই। তো যেহেতু আমরা শিক্ষার্থীরা যখন জাপানে আসি, আমাদের এখানকার খরচ চালানোর প্রধান উৎস থাকে কিন্তু পার্ট টাইম জবটা। তো
তো আপনি যদি জাপানি ভাষাটা ভালোভাবে পারেন তাহলে এখানে খুব সহজেই জব পেয়ে যাবেন। এজন্য আপনাদের প্রতি আমার সবথেকে গুরুত্বপূর্ণ যে সাজেশনটা থাকবে, জাপানিজ ভাষাটা খুব ভালোভাবে শিখে আসবেন এবং ভাষাটা যাতে আমি কমিউনিকেশন করতে পারি এভাবে শিখবেন, তাহলে জাপানে এসে জব পেতে কষ্ট হবে না। যারা নতুন জাপানে আসবেন তাদের ক্ষেত্রে আমার কিছু উপদেশ থাকবে। জাপানে আসার আগে আপনার প্রথম দায়িত্ব এবং কর্তব্য থাকবে জাপানিজ ভাষাটা ভালোভাবে শেখা, বিশেষ করে JLPT N5 লেভেলটা। আমরা অনেকেই আসি, আমরা ভাবি আমি আগে ভিসা পাই, জাপানে গিয়ে তারপর সব কিছু শেষ করব, খুব ভালোভাবে করব। মানে জাপানি ভাষাটা এমন একটা ভাষা যেটাকে আপনি এইভাবে নিতে পারবেন না। আমরা কিন্তু ক্লাস 1 থেকে শুরু করে ভার্সিটি পর্যন্ত ইংরেজি পড়ি, কিন্তু আমরা ইংরেজিতে কমিউনিকেট করতে পারি না। আমি যদি ভাবি যে ভিসা পাওয়ার পর ভাষাটা শিখব, তাহলে এটা তো কখনোই সম্ভব না। আর জাপান হইল সারা বিশ্ব থেকে ভিন্ন একটা পরিবেশ, ভিন্ন একটা আলাদা একটা সিস্টেম এদের এখানে। সেক্ষেত্রে আপনি যদি পারফেক্টলি ভাষাটা জানেন তাহলে আপনি যে কোনো সমস্যায় পড়েন না কেন 1 মিনিটের মধ্যে সেই সমস্যাটা আপনি সমাধান করতে পারবেন। তো প্রথমত উপদেশ হইল জাপানিজ ভাষাটা খুব ভালোভাবে আপনাকে রপ্ত করতে হবে। দ্বিতীয় উপদেশ হইল আপনাকে কঠোর পরিশ্রমী হইতে হবে, আপনাকে ফাঁকি দেওয়ার অভ্যাসটা ত্যাগ করতে হবে। তৃতীয়ত যে উপদেশটা সেইটা হলো আপনাকে সময় মেনে চলতে হবে। আমরা আমাদের বাংলাদেশে হয় কি, আমরা সময়ের কোনো গুরুত্ব বুঝি না। সে যেই হোক না কেন আমরা সময়ের গুরুত্ব একদমই দেই না। জাপানে আসলে আপনি যদি আপনার মনের মধ্যে যদি থাকে আমার একটা কাজ আছে, 1 মিনিটে আমি সেই কাজটা করব, 2 মিনিটে সেটা সম্ভব না। 1 মিনিটের জন্য আপনার জীবন থেকে 30 মিনিট অপেক্ষা করাবে, 30টা মিনিট আপনাকে হারাতে হবে। তো সময়ের এই জিনিসটা আপনাকে জাপানে আসার আগে থেকেই প্র্যাকটিস করতে হবে। চতুর্থত, আপনি যদি কাউকে কথা দেন আপনাকে এটা 100% পালন করতে হবে। আপনাদের জন্য আমার এই উপদেশগুলো থাকলো। এই জিনিসগুলো যদি আপনারা দেশে থেকেই ভালোভাবে বুকে ধারণ করতে পারেন তাহলে জাপান আপনার জন্য খুব শান্তিময় একটা দেশ, জাপান আপনার জন্য খুব সহজ একটা দেশ হয়ে যাবে।